আশাপূর্ণা দেবী বিরচিত জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন একদিন একটা আস্ত গল্প লিখে ফেলে। আর সেই গল্পটা তার নতুন লেখক মেসমশাই সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশের ব্যবস্থাও করে। গল্পটা প্রকাশও পায়। আর এই গল্পকে কেন্দ্র করেই তপনের দ্বিতীয়বার জ্ঞানচক্ষু খোলে। অর্থাৎ এই গল্পে জ্ঞানচক্ষু গল্পে তপনের দুবার জ্ঞানচক্ষুর উদয় হয়। আমি আগের দুটো পর্বে আলোচনা করেছি তপনের প্রথমবার জ্ঞানচক্ষু কিভাবে খোলে, অর্থাৎ নতুন লেখক মেসমশাইকে দেখিয়ে তার যে প্রথমবার জ্ঞানচক্ষু খোলে সেগুলো আমি আগের পর্বে আলোচনা করেছি। এই পর্বে আলোচনা করব তার দ্বিতীয়বার জ্ঞানচক্ষুর কিভাবে উদয় হয়। তাহলে আর ভিডিওটা স্কিপ করা কেন, ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর দেখলে অবশ্যই তোমরা এই তপনের জ্ঞানচক্ষুর দ্বিতীয়বার উদয় কেন হয় সেটা অবশ্যই বুঝতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো আজই অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক করো, আর বন্ধুদের শেয়ার করো যাতে তারাও এই ভিডিওটা দেখতে পারে। আর অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি, তাহলে আগের পর্বগুলো দেখে নিতে পারো। তাহলে চলো আমরা দ্বিতীয়বার তপনের জ্ঞানচক্ষু কিভাবে উদয় হয় সেটা আলোচনা করি। এই জ্ঞানচক্ষু গল্পটি নেওয়া হয়েছে আশাপূর্ণা দেবীর কুমকুম গল্প সংকলন থেকে। আমি আগের দুটো পর্বে আলোচনা করেছি নতুন লেখক মেসমশাইকে দেখে তপনের কিভাবে জ্ঞানচক্ষুর উদয় হয়, এবং তপন যে গল্পটা লেখে সেই লেখাটা একটু যে কারেকশন করলেই সে গল্পটা ছাপা যায়, সেটা নিয়ে যে তপনের নতুন লেখক মেসমশাইয়ের যে অভিমত, এবং শেষ পর্যন্ত ছোট মাসির অনুরোধে লেখক নতুন মেশো সন্ধ্যাতারা পত্রিকায় সেই গল্পটা ছাপানোর ব্যবস্থা করবে বলে আশাও দেন, সেটা আমি আগের দুটো পর্বে আলোচনা করেছি। এবং যখন এই তপনের লেখা গল্পটি তার নতুন লেখক মেসমশাই নিয়ে চলে যান সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানোর জন্য, তারপর যে দীর্ঘদিন কেটে যায়, সেই যে দীর্ঘদিনের যে একটা একঘেয়েমি ভাব এবং তপনের মনের মধ্যে যা উদ্বিগ্নতা লুকিয়ে থাকে, সেগুলো আমি আগের পর্বে আলোচনা করেছি। এই পর্বে দেখছি যে তপনের নতুন লেখক মেশো যখন সেই সন্ধ্যাতারা পত্রিকাটা নিয়ে হাতে করে নিয়ে তাদের বাড়িতে উপস্থিত হন, তারপরের ঘটনাটা কি ঘটলো সেটা এবার আলোচনা করব। এইখানে বলছেন, কিন্তু তাই কি সম্ভব, অর্থাৎ নতুন লেখক মেসমশাইকে যখন তার হাতে যখন তপন দেখলো সন্ধ্যাতারা পত্রিকাটা রয়েছে, তখন তপনের বুকের রক্ত ছলকে ওঠে। কেন না, তাহলে আমার নিশ্চয়ই গল্পটা ছাপা হয়েছে। অর্থাৎ তপন ভাবতে শুরু করলো তার গল্পটা নিশ্চয়ই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে, না হলে সন্ধ্যাতারা পত্রিকাটা তার নতুন লেখক মেশো আনবে কেন তাদের বাড়িতে। তারপরে তপন ভাবছে, কিন্তু তাই কি সম্ভব, অর্থাৎ এই গল্পটা কি ছাপানো হয়েছে, এটা কি সম্ভব? সত্যিকারের ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে। আর একটা পত্রিকায় যখন গল্প লেখা হয়, সেই পত্রিকা কি হয়, হাজার হাজার লোকের হাতে হাতে ঘোরে, হাজার হাজার লোক সেই পত্রিকার পাঠক সেই পত্রিকা পাঠ করে, এবং সেই গল্পটা অর্থাৎ তপনের সেই গল্পটা এই হাজার হাজার পাঠকের হাতে হাতে ঘুরবে। সেটা কি সম্ভব? তপন এটাই যেন তার মনের মধ্যে এই দোলাচাল, এই প্রশ্ন, এই সংশয় বারে বারে জাগছে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এইখানে থেকে তোমাদের প্রশ্ন আসে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক, লৌকিক মানে বাস্তব, আর অলৌকিক যেটা বাস্তবে ঘটা সম্ভব নয়, এই রকম অবাস্তব ঘটনাও কি ঘটতে পারে? অর্থাৎ তপন তার যে গল্পটা ছাপা হতে পারে এটা সে কখনোই ভাবতে পারে না। সে ভাবছে যেন তার গল্পটা কখনোই সম্ভব নয় এইভাবে ছাপার অক্ষরে দেখার, কিন্তু সেটা তো সম্ভব, সেটাই তো ঘটেছে। সেই জন্যই তার মনের মধ্যে এই প্রশ্ন বারে বারে ঘটেছে জাগছে যে এই গল্পটা কি সত্যিই ছাপা হতে পারে, এই ঘটনাটা কি ঘটতে পারে, এই অলৌকিক, এটা কি বলা হয়েছে অলৌকিক ঘটনা। তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্র নাম রয়েছে প্রথম দিন, গল্প শ্রী তপন কুমার রায়, অর্থাৎ তপনের যে গল্প লেখক হিসেবে নাম প্রকাশিত হয়েছে সেখানে লেখা রয়েছে শ্রী তপন কুমার রায়, আর গল্পের নাম কি, প্রথম দিন। তাহলে এখান থেকেও তোমাদের এমসিকিউ পড়ে যে তপনের লেখা গল্পের নাম কি,
গল্পের নাম হচ্ছে প্রথম দিন। আর গল্পকারের নাম কি? শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। তাহলে সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কি? তপনের লেখা গল্প প্রকাশ পেয়েছে। কিন্তু এই তপনের লেখার কৃতিত্বের থেকেও যেটা সব থেকে বেশি ছড়িয়েছে, নতুন লেখক মেসোমশাই গল্পটা ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটা সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা হাত। তাহলে সকলেই যখন তপনের প্রশংসায় পঞ্চমুখ, তখন নতুন লেখক মেসমশাই বলে দিচ্ছেন যে একটু কারেকশন করতে হয়েছে, কাঁচা হাতের লেখা তো, কারেকশন না করলে যেন সেটা মোটেই ছাপানো হতো না। অর্থাৎ মেসমশাই তার কৃতিত্ব নিচ্ছেন যে তিনি যদি কারেকশন না করে দিতেন তাহলে গল্পটা কখনোই ছাপা হতো না। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। এইখান থেকেও তোমাদের পড়ে, ও কথাটা ক্রমশ ছড়িয়ে পড়ে। কোন কথা? না, নতুন লেখক মেসমশাই কারেকশন করে দিয়েছে। নেহাত কাঁচা হাতের লেখা, এই কাঁচা হাতের লেখা কখনো প্রকাশ পেত না যদি না মেসমশাই তাকে কারেকশন করে দিত। এই কারেকশন করে দিয়েছেন বলেই গল্পটা যেন ছাপা হয়েছে, এই কথাটা গোটা বাড়িতে, সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। ওই কারেকশনের কথা বাবা বলেন, তাই না, না তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হয়ে গেল। অর্থাৎ তখন বাবা বলছে, তপনের বাবা বলছে, না হলে একটা গল্প লিখলো আর ছাপা হয়ে গেল, তা হয়? মেসোমশাই কারেকশন করে দিয়েছিল বলেই সেজন্যই গল্পটা ছাপা হয়েছে। মেজো কাকু বলেন, তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। এই জগতে কেউ কারো ক্রেডিট দিতে চায় না, মানুষ সহজে কাউকে ক্রেডিট দিতে চায় না, সকলেই ক্রেডিট গ্রহণ করতে চায়, ক্রেডিট পেতে চায়, কিন্তু কাউকে দিতে চায় না। তপন যে কষ্ট করে লিখেছে, ওই বয়সেও সে যে একটা ব্যতিক্রমী গল্প লিখেছে, সেইটার প্রশংসা কেউ করেনি। প্রশংসা করছে কি? নতুন মেসোমশাই কারেকশন করে দিয়েছেন, সন্ধ্যা তারা পত্রিকা সম্পাদককে বলেছেন বলেই গল্পটা যেন ছাপা হয়েছে। এখানে তপনের কৃতিত্বের থেকেও যেন মেসোর কৃতিত্ব অনেক বেশি। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেসো শুধু কফি। তাহলে ছোট মাসি খায় কি? ডিম ভাজা আর চা, আর মেসো শুধু খাচ্ছে কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেসোর মহত্বের কথা। তাহলে দেখো, তপন লিখেছে, তপনের সেরকম কথা নাই, শুধু তপনের মেসোর মহত্বের কথা এখানে বেশি প্রচারিত হচ্ছে। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো? তাহলে নতুন লেখক মেসমশাই যদি সন্ধ্যা তারা পত্রিকায় না দিতেন তাহলে কি কখনো পত্রিকার সম্পাদক ওই তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতেন নাকি? তপন যেন কোথায় হারিয়ে যায় এই কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। তাহলে গল্প ছাপা হওয়ার পরে যে আনন্দ, যে আহ্লাদ হওয়ার কথা, তপন সেই আহ্লাদ খুঁজে পায় না। কেন? কারণ তপনের কৃতিত্বের চেয়েও তার মেসোর কৃতিত্ব অনেক বেশি করে এখানে প্রকাশ পেয়েছে। সারা বাড়িতে তপনের মেসোর কৃতিত্বেরই বেশি গুণগান করা হচ্ছে। অনেকক্ষণ পরে মা বলেন, ওই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা তোর পেটে পেটে এত, অর্থাৎ তপন যে লিখতে পারে, মা যেন সেটাই অবাক হয়ে পড়েছেন, অবাক হয়ে যাচ্ছেন। এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কে সে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন আন করা, তপনের অপরিচিত। তার মানে প্রত্যেকটা লাইন যে তপন পড়ছে, সব কটা লাইনই কিন্তু তার কাছে অচেনা। তার কারণটা কি? তার কারণটার পরেও বলেছে, আমি আগেতে বলে দিচ্ছি, যে তপনের ছোট মেসো অর্থাৎ নতুন লেখক মেসো কারেকশনের নামে গোটা গল্পটাকেই তিনি কি করেছেন? পরিবর্তন করে দিয়েছেন। এর প্রত্যেকটা লাইন তো নতুন আন করা, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথায়? তার মানে মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে।
তারপর ধমক খায়, কি রে তোর যে দেখি পায়ার ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হারা হয়ে গেলি? তপন তো জানে সে কেন পড়তে পারছে না। তার কারণ কি, সে নিজে যে গল্পটা লিখেছে সেটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। নতুন লেখক মেসো তার পাকা হাতে কারেকশনের নামে পুরো গল্পটার ছাঁচটাই বদলে দিয়েছে। সেই জন্য তপন আর পড়তে পারে না, সে বাকরুদ্ধ হয়ে বসে যায়। এবং সে যখন বাকরুদ্ধ হয়ে বসে থাকে তখন সকলেই তাকে ধমক দেয় তার না পড়ার জন্য। তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে, তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। আর এরই মাঝে মাঝে মধ্যেই রব উঠছে, তপনের লেখক মেশো অর্থাৎ নতুন মেশো গল্পটাকে ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন। তাহলে এরপরেই তপনের মনে হয় আজ তার সবচেয়ে দুঃখের দিন। তার কারণটা কি, নিজে গল্প লিখে গল্প ছাপার পর যে আনন্দ পাওয়ার কথা সেটা তো নেই, তার সেই আনন্দ উবে গেছে। নতুন লেখক মেশো কারেকশনের নামে আগাগোড়া তার গল্পটাকে পরিবর্তন করেছে। এই যে দুঃখ, এই যে শোক, এইটা তাকে বড় আঘাত করে এবং এটার জন্যই তার মনে হয় জীবনের সবচেয়ে এটা দুঃখের দিন। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, এইখানেই জ্ঞানচক্ষু খোলে। তপনের এরপরে জ্ঞানচক্ষু খোলে, বোধোদয় হয়। কি বোধোদয় হয়, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক, তাহলে ছাপা হোক আর নাই হোক নিজের কাঁচা হাতের লেখা নিজে গিয়ে পত্রিকার দপ্তরে ছাপতে দিয়ে আসবে। সেই পত্রিকায় ছাপা হোক আর নাই হোক। তারপরে এই যে গভীর তার সংকল্প, এই যে তার দৃঢ় সংকল্প, এটার মাধ্যমেই বোঝা যাচ্ছে তার দ্বিতীয় জ্ঞানচক্ষু খোলে। তাহলে প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল কিভাবে, যে নতুন লেখক মেশোকে দেখে তার জ্ঞানচক্ষু খুলেছিল। কারণ তার এতদিন বদ্ধ ধারণা ছিল যে লেখকরা সাহিত্যিকরা তারা অন্য জগতের মানুষ, ভিন্ন জগতের মানুষ। নতুন লেখক মেশোকে দেখে তার সেই ভুল ভাঙে এবং জ্ঞানচক্ষুর উদয় হয়। আর দ্বিতীয়বার তার জ্ঞানচক্ষুর উদয় হয় যে কোনো পাকা হাতের মানুষকে দিয়ে সে তার কখনো গল্প পাঠাবে না, সে নিজে গিয়ে দিয়ে আসবে, তাতে গল্প ছাপা হোক আর নাই হোক। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। অর্থাৎ নিজের নামে হলেও অন্যের লেখা পড়তে হচ্ছে নিজের নামে, এই দুঃখের কথাটা তাকে আর কোনোদিন না শুনতে হয়, এই অপমান তাকে আর যাতে না বইতে হয়, সেটার জন্যই তপন এবার প্রতিজ্ঞা নিয়েছে যে সে নিজে গিয়ে পত্রিকার দপ্তরে গিয়ে গল্প দিয়ে আসবে। এইভাবে আমরা দেখতে পাই আশাপূর্ণা দেবীর এই জ্ঞানচক্ষু গল্পের যে কেন্দ্রীয় চরিত্র তপনের দুবার জ্ঞানচক্ষুর উদয় হয়েছে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।